আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী সাদিয়া আফরিন এই প্রজন্মের একজন উদীয়মান শিল্পী। যে আপনার সঙ্গীত জীবনের যে শুরুটা আপনার কিভাবে হয়েছিল এবং সেটা কতদিন? তো শুরু থেকে শুরু করতে গেলে আসলে অনেক ছোট থেকে সেটা হয়েছে আমার পারিবারিকভাবেই। আমার ভাইয়া প্রচণ্ড গান প্রেমিক। আমার আচ্ছা মা ছিল প্রচণ্ড গান পছন্দ করতো। মানে রান্না করতে গেলেও গান গেত। আম দেখা যাচ্ছে কাপড় ধুচ্ছে তখনই গান গেত। আচ্ছা আচ্ছা। খুব সুরেলা কণ্ঠ ছিল আমার মার। বাট বেসিক্যালি আমার ভাইয়া ব্যান্ড লালনের গান খুব পছন্দ করতো। মানে ফোক সং। তো শুনতে শুনতে অভ্যাস, বাট কোথাও আমার শেখা হয়নি। কখনো ভাবিও নেই শিল্পী হব, স্বপ্নটাও দেখিনি। আমার বিয়ের পরে গিয়ে আমার হাজবেন্ড ছিল গিটারিস্ট এবং ভোকাল, মানে আচ্ছা এখনো আচ্ছা। উনি সিঙ্গার হিসাবেই আছেন। তো ওনার হাতে ধরে অ্যাকচুয়ালি বিয়ের ১ বছর পরে হাতে জাস্ট ওনার থেকে শিখে শিখে এতটুকু আসা। আচ্ছা, তাহলে আপনার অনুপ্রেরণা আপনার ভাইয়া প্রথমে, আমার ভাইয়া প্রথমে। এটাই বলা চলে। তা আমরা যতটুকু জেনেছি যে আপনি ফোক এবং মডার্ন জি। দুইটা বিষয়ের উপরে আপনার দক্ষতা। অনুপ্রেরণা ভাইয়া, মানে ভাইয়া থেকে মানে শেখা শোনা ওরকম একটা ব্যাপার, যে অভ্যাস হয়ে যাওয়া। তো তারপরেই হচ্ছে আমার হাজবেন্ডকে দেখে দেখে আসলে শেখা। ও তো যেহেতু প্রফেশনাল সিঙ্গার ছিল, ওকে দেখে মুগ্ধ হয়ে থাকতাম, এত সুন্দর গাচ্ছে, আবার গিটার প্লে করতেছে। তো তারপরেই যা হয়, ব্যান্ড লালনের সুমি আপু ছিল আমার ছোট থেকে খুবই পছন্দের। আমি ছোট থেকে ওনার ফ্যান, আমার আইডল উনি। এইভাবে আপনার আগানো এবং আপনার প্রিয় শিল্পীদের কথা শুনলাম। আপনি তো এই প্রজন্মের শিল্পী এবং আপনার আগের কিছু মানে আমাদের যারা খুব বিখ্যাত শিল্পী ছিলেন, আমাদের সাবিনা ইয়াসমিন ম্যাম বলেন, রুনা লায়লা ম্যাম বলেন, তারপরে শাকিলা জাফর, তারপরে কনক চাপা ইত্যাদি অনেকেই ছিলেন। এখনকার প্রজন্মের শিল্পীদের মধ্যে আবার আগের শিল্পীদের মধ্যে কি মনে হয় ব্যবধানটা? আমি যদি অনেক ছোট, তারপরও আমার দিক থেকে ব্যবধান বলবো, আগের যে আমাদের গুণী শিল্পী যারা ছিলেন, লিজেন্ডারি যারা মিউজিশিয়ান এবং শিল্পীরা ছিলেন, ওদের মধ্যে একটা নতুনত্ব আনার, নতুন গান উদ্বোধন করার বা একটা কিছু বের করার যে একটা আগ্রহ ছিল, প্রতিভা ওরা বের করে আনতো। আমাদের এই জেনারেশনে সেটা নেই। এখন পুরাই মানে নিজেদের মতো, ওই যে একজন বলেছিল যে আমরা সব মেশিনের উপরে ডিপেন্ডেন্ট, এই টাইপের কিছু হয়ে গেছে। যে একজন রেডি করে দিবে, আমি জাস্ট গিয়ে চলে আসব। নিজে যে একটা কিছু বের করব নিজের প্রতিভা থেকে, ওইটা এখন আর নেই। আর সব এক ক্যাটাগরির হয়ে গেছে আমার থেকে যেটা মনে হয়। আগে যেরকম ছিল, দেখেন এক একজনের এক এক রকম এক একটা ধাঁচে গান করতো, কারোর সাথে কারো মিল ছিল না। শাকিলা জাফর ম্যামের কথা বলেন, সাবিনা ইয়াসমিন ম্যামের কথা বলেন, সবার এক একটা ধাঁচ থাকতো, শুনলেই বোঝা যেত যে ওই ম্যামের গান বা ওই স্যারের গান। বাট এখন হয়ে গেছে, এখনকার জেনারেশনের যে কম্পোজারগুলো আমি দেখি, দুর্দান্ত দুর্দান্ত, আমিও তাদের গানই করছি। বাট ডিফারেন্টের যে ব্যাপারটা ওগুলো নেই, মানে সেম ক্যাটাগরির হয়ে গিয়েছে। আর নতুনত্ব যে ব্যাপারটা, নিজেরা কিছু তৈরি করতে চায় না, যে তুমি রেডি করে দাও, আমি জাস্ট গেয়ে নিব, খেয়ে নিব, এরকম ব্যাপারটা। এটাই আমার থেকে মনে হয় একটা বিশাল পার্থক্য। এখন যারা শিল্পীরা আছে অনেকটাই আলাদা। তবে যে আমাদের আগের সুরকার, আগের গীতিকার, তারা যে শ্রম দিয়ে একটা গান তৈরি হ্যাঁ, করতো, হ্যাঁ। আমরা শুনতাম যে তারা একটা গান রেকর্ড করতে হয়তো একটা রাত্র শেষ হয়ে যেত। কিন্তু এখন মনে হয় এই শ্রমের জিনিসটা একটু মানে কি বলবো দুর্বল। যান্ত্রিক হয়ে গেছে। অনেক দুর্বল। অনেকখানি দুর্বল হয়ে গেছে। তারাও যদি একটু শ্রম দিয়ে তাদেরকে একটু অবশ্যই। শানিত করে একটু, হ্যাঁ। তাদেরকে এগিয়ে নিয়ে যায়, আমার মনে হয় যে জিনিসটা খুবই ভালো আর হবে। আগে দেখা যেত কি, একটা শিল্পী বলেন, মিউজিশিয়ান বলেন, যেটাই বলেন, ফোকাস দিত যে না, আমি মিউজিকে আসছি মানে এটাই, এটার উপরে আমি ভিত্তি করে চলবো। দিন রাত এক করে ফেলতো। কিন্তু এখনকার জেনারেশন হচ্ছে কি, আমি একটা জব করতেছি পাশাপাশি মিউজিক, বিজনেস করতেছি পাশাপাশি, মানে শখ হিসেবে সবাই নিচ্ছে। যার কারণে ওই গুরুত্ব বলেন, প্রায়োরিটি বলেন, ভালোবাসা বলেন, এটা একটু কম, মানে মুখস্থ বিদ্যার মতো জাস্ট করে যাচ্ছে, যেটা আমরা আসলে এখন সম্ভব না, ভাবতেও পারি না। না, আগে শখ শৌখিনতা, তারপর মিউজিক। কিন্তু ওরা সেটা করেনি, এই জন্য আমাদেরকে এত এত ভালো গান ওনারা দিয়ে গিয়েছেন যে এখনো গেয়ে শেষ করতে পারবো না ওনাদের গান। না, ওনাদের গান গেয়ে লক্ষ লক্ষ শিল্পীরা, হাজার হাজার শিল্পীরা আহ, নিজেদেরকে দাঁড় করাচ্ছে। তা আমাদের জেনারেশনে কয়টা গান আছে যে ওদের গান গিয়ে মানুষ নিজেদেরকে উপরে তুলতে পারছে? এটা একটা আমার থেকে মনে হয় যে না, একটু ডুবে যাওয়া দরকার যদি আপনি পারফেক্ট মিউজিক করতে যান। আর শখে হইলে ওটা এক হিসাব।
এবং এটাকে আমার কাছে মনে হয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে যারা শিল্পী আছেন তাদেরকে আপনি সরকারিভাবে তাদেরকে যে সহযোগিতাটা, এটা আমার মনে হয় যে প্রপারভাবে হচ্ছে না। একদমই নেই। আমাদের থেকে অনেক গুণীজনরাও আমি দেখেছি জীবনের শেষকালে কোনো কিছু পাননি। না, হ্যাঁ, কিছুই পাননি। এটা আমি কাকে দোষ দিব আমি ঠিক বলতে পারছি না, বাট আসলে তারা পায়নি ওনাদের পর্যাপ্ত সম্মান, ওরা পায়নি, ফিডব্যাক কিছুই পায়নি, দিয়ে গিয়েছেন কিন্তু কিছুই পাননি। আমাদের দেশে রেডিওতে বা আপনার মানে টেলিভিশনে যেখানেই হোক মানে শিল্পীরা যে গান করে ওদের যে সম্মানীটা, এই বিষয়ে আপনি কি বলবেন? ওদের যে সম্মানীটা দেয়া হয় আর কি। আমাদের দেশে আসলে সম্মানের কথা না বলি, প্রত্যেকটা খাতে অনেক বড় বড় মানে অ্যামাউন্ট থাকে, বাট যখনই একটা শিল্পী আসবে, একটা প্রোগ্রাম হবে, তখন অনেক কনজুসি, মানে না অনেক অনেক কিপটামি, না না ভাইয়া আর নেই, বাজেট তো নেই, এরকম একটা কথা শোনা যায়। আর কোনো কনসার্ট নামলেই শোনা যায় ফ্রি নাকি, নাকি টিকিট। কেন ভাই, শিল্পীরা খেয়ে খায় না? শিল্পী তো ক্ষুধা আছে, শিল্পী না খেয়ে বাঁচে না, অবশ্যই শিল্পী খেতে হবে। হ্যাঁ, আপনি আপনার আমার শিল্পটা আমি আপনার কাছে দিচ্ছি, আপনি তো আমাকে সে পরিমাণ সম্মান দিতে হবে। আমাদের অধিকাংশ এখনকার জেনারেশনের ভাইয়াদের আপুদের দেখি কনসার্ট শুনলেই ফ্রি, তাকে ফ্রি হইলে দেখবেন একদম মানে জায়গা দেওয়া যাচ্ছে না, কিন্তু যখনই আপনার টিকিট হয় দেখা যাচ্ছে কিছু মানুষ টিকিট কেটে ঢুকে বাকিটা গেট ভেঙে ফেলে। এই জিনিসগুলো আমি রিসেন্ট অনেকগুলো কনসার্টে দেখেছি। এটা আমার জন্য খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। কারণ আপনি উপভোগ করছেন, আপনি আনন্দ পাচ্ছেন গান গিয়ে, আপনি যখন কষ্টে থাকেন তখনও গান গাচ্ছেন, খুশি থাকছেন তখনও গান গাচ্ছেন, আপনার মন মতো করে কিন্তু আপনি গানটা বেছে নিচ্ছেন। কিন্তু আমরা তো শিল্পীর একটা দুইটা গান নিয়ে থাকি না, আমরা সব ধরনের গানই করছি, তাহলে আমাদেরকে তো সম্মানটা দেওয়া দরকার। দরদাম করবো কেন? আমাদের বেলা আসলে দরদাম করতে হয়। এটা খুবই, আমি মনে করি আমাদের প্রেক্ষাপটে এটা খুবই লজ্জাজনক। যে ওই যে আপনি যেটা বললেন, ভারতে শিল্পীদের অনেক কদর, অনেক সম্মান, ওরা রত্ন মনে করে শিল্পীদেরকে, ওরা এটা একটা অ্যাসেট মনে করে। কিন্তু আমাদের দেশে মনে করে না, গাচ্ছে তো ওই যে ড্যাং ড্যাং করে বাজাচ্ছে, খাচ্ছে, তাতে কি সমস্যা নেই। না, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে যদি শিল্পীদেরকে বাঁচায় রাখতে হয়। আদারওয়াইজ আপনি আপনার মতো করে খাচ্ছেন, কামাচ্ছেন, খুব ফাইন, আমাদের তো আর দরকার নেই দেশে, তাহলে আমরাও বিলুপ্তর পথে। আপনার কোনো অ্যালবাম কি বের হয়েছে? আমার অ্যাকচুয়ালি 6টা গানের কাজ চলছে। ওই আমার যে ফেভারিট যে ট্র্যাক ফোক, তো দেখা যাচ্ছে শুধু এক ট্র্যাকে থাকলে আসলে এখনকার জেনারেশনের সাথে তাল মিলিয়ে আমি চলতে পারছি না। তা আমার 6টা গানই একটু ডিফারেন্ট এক একটা এক এক রকম। কোনোটা প্রেমের সাথে জড়িত, কোনোটা ফোকি, আবার কোনোটা দেখা যাচ্ছে একটু মডার্ন ফোক, এই টাইপের। আপনার এই অ্যালবাম মানে যেটা 6টা গান আপনার মানে আসছে, তো আপনার এখান থেকে মানে বেস্ট যে আছে না যে 6টার মধ্যে আমরা এটা বেশি ভালো লাগে, অনেক সময় এরকম বিষয়টা হয়, আপনার ভালো লাগার মধ্যে থেকে আমরা একটু শুনবো। আচ্ছা, তো একটি গান করছি, সেটা হচ্ছে লালন শাহের গান, অনেক পুরনো, এটা 1400 কোনো বইয়ের মধ্যেও নেই। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি সুর করেছেন কম্পোজার শিলন এবং টিউন ফ্যাক্টরি একসাথেই। তো যাই হোক, ওখানে একটু করে শোনাই। মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে মন, তুমি কার, কে বা তোমার এই সংসারে, মন তুমি কার, কে বা তোমার এই সংসারে, আপনি যখন নই আপনার, কারে বলো আমার আপনি যখন নই আপনার, কারে বলো আমার সিরাজ সাই কয় লালন তোমার, সিরাজ সাই কয় লালন তোমার, জ্ঞান নাহি রে মন তুমি কার, কে বা তোমার এই সংসারে। এটা লিখেছেন এবং সুর করেছেন ফাহিম। আচ্ছা। আমার দিন জুড়ে তুমি আছো ঘিরে, অনুভবে কল্পনায় তুমি আসবে তাই আমি ভেবে যাই,
তুমি তো আর এলে না, দেখো দূর আকাশে তোমার স্মৃতি ভাসে, দেখো নীল জোছনা তবু তোমার খোঁজে, দেখো দূর আকাশে তোমার স্মৃতি ভাসে, দেখো নীল জোছনা তবু তোমার খুঁজে। এটাই পুরো চমৎকার চমৎকার, খুবই ভালো লাগলো। মানে যত মানে শুনছি আর শুনতে ইচ্ছা করছে। আরেকটা পর্যায়ের গান যদি শুনতে পারি। আচ্ছা, আরেকটা গান হচ্ছে যত দেব দেবতা মনি ঋষি, যত দেব দেবতা মনি ঋষি নারীর কাছে মানে হার, নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূল আধার, নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূল আধার, নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূল আধার। তো আপনার সঙ্গীত জীবনে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হলো যে আপনার সুখের একটা স্মৃতি, মানে খুব ভালো লাগার একটা স্মৃতি যদি আমাদেরকে বলতেন। সুখের জায়গাটা সবচেয়ে সঙ্গীত নিয়ে ভালো সঙ্গীত নিয়ে, সেটা হচ্ছে আমি যে আমার আইডল। তো আমি অ্যাকচুয়ালি ঢাকা শহরে আসছিলাম ওনার সাথে একটু দেখা করতে, যে হয়তো আমাকে একটু দেখা করে আমি চলে যাব, একটু ফুল দিয়ে হয়তো চলে যাব সুমি আপুকে। তো দেখলাম যে উনি আমাকে ডেকে ওনার প্র্যাকটিস প্লেটে বললো যে আয় এখানে বয়। তো আমি তো পুরো ওনার দিকে তাকিয়ে পুরো মানে চোখে আমার পানি, যে আমার কল্পনার বাহিরে। পরে বললো, উনি কয়েকটা প্র্যাকটিস করার পরে ঠিক ভক্তের মতো এক পাশে বসা আমি, আমাকে বললো একটা গান শোনা। ওনার সামনে আমি ওনার গান তো গেতে পারবো না, এটা তো আমার মানে হাত পা এরকম তখন কাঁপছে। তো যাই হোক, ওনার সাথে আমার খুব সৌভাগ্য হয় ওনার প্র্যাকটিস প্লেটে গান করার। এবং এরপরেই ঠিক আমি আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, আমি যখন চলে যাই কিছুদিন পরে কল আসে যে ব্র্যাকের 15 ইয়ার্স পূর্তিতে তোমার আমার সাথে একটা কোলাবোরেশনের প্রোগ্রাম আছে। একই সাথে আমার যে আইডল, আমি ছোট থেকে দেখে বড় হয়েছি, যার জন্য আজকে আমি এই জায়গায়, সব ধরনের গান গেলেও আমার অস্তিত্ব কিন্তু ওখান থেকেই শুরু। আমাকে চিটংয়ে বেশিরভাগ চিনেই বেনলাংলে সুমিয়াপুর ছোট বোন হিসেবে। তো যাই হোক, ওখান থেকে যখন একটা স্বপ্নের জায়গা, একসাথে একটা স্টেজ শেয়ার করা আইডলের সাথে, সেটার মতো খুশি মনে হয় না আর কিছু হতে পারে। শিল্পী হিসেবে আমার এটা সবচেয়ে একটা খুশির মুহূর্ত, তো খুব ভালো লাগার একটা মুহূর্ত। এবং তিনি আমাকে অনেক অনেক আদর করে। যখনই দেখে ওনার কপালের টিপটা আমাকে পরিয়ে বলে যে ভালো গাইস, আর একটু চেষ্টা কর, আরো হবে। তো এটা অনেক বড় পাওয়া আমার। এটা অনেক, একটা শিল্পী জীবনের জন্য আসলে একটা অনেক বড়ই পাওয়া। হাসির পরে কান্না, কষ্টের পাশাপাশি আনন্দ সবটাই থাকে। তো কষ্টের একটা স্মৃতি আমি একটু শুনতে চাই। নাম বলবো না, আমি যেহেতু মেয়ে, তো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে গান, আমি যেহেতু গান গেয়েই চলি, গান গেয়েই আমার সব কিছুর আমার স্বপ্ন। তা আমি চেষ্টায় আছি, যে বললাম আমার কিছু গান আসছে। তো কেউ ব্যক্তিগতভাবে না নিলেই ব্যাপারটা ভালো, তারপরে যেটা সত্য আশা করি বুঝবে সবাই। আমার ইচ্ছে যে আমি শুধু আরেকজনের গান গিয়ে কেন বাজবো, আমার নিজেরও কিছু গান হবে যারা আমাকে দিয়ে চিনবে, যে অমুকের গান, হ্যাঁ আফরাপুর গান, আচ্ছা ঠিক আছে। তা আমি গান করার জন্য কিছু জায়গায় যাই, সেখানে থাকে মিউজিক ইন্ডাস্ট্রিতে কিছু রকমের উলটপালট কথা বা উলটপালট কিছু ছোট করে কথা বলা। সেদিক থেকে আমার 2-3 জায়গায় আমি অনেক কষ্ট পেয়েছিলাম, যেটা হয়তো নাম বললে এখন অনেক বাজে হয়ে যাবে, সেটা থাক নাই বলি। তবে আমি চাইবো না যে একটা শিল্পী, এটা আমার দিক থেকে আমি বলবো, একটা শিল্পী আপনার কাছে এসেছে একটা গান তৈরির জন্য, সেটা আপনাকে টাকা দিয়ে করাচ্ছে, আপনার সেই যোগ্যতা আছে, আপনি দিচ্ছেন, হ্যাঁ, এখানে বিতর্ক করারও কিছু নেই, আপনি ওকে ছোট করারও কিছু নেই। আপনার যদি সামর্থ্য থাকে আপনি তাকে দিবেন, কিন্তু ইনসাল্টিং বিষয়টা যে কিছু লেনা দেনার ব্যাপারটা যদি হয়ে যায়, শিল্পী কিন্তু বিলুপ্তির পথে, যেমনটা আমি অনেক জায়গা থেকে পিছিয়ে এসেছি। তা আমি চাবো না কোনো শিল্পী, সেটা পুরুষ হোক সে নারী হোক, যেই হোক, কেউ টাকার জন্য পিছাচ্ছে, কেউ যোগ্যতা থাকা সত্ত্বেও আগাতে পারছে না কিছু সিন্ডিকেটের কারণে। তা আমি চাই যে সবাই যার যার মানে যার যার জায়গা থেকে একটু সচেতন হন এবং আমাদেরকে একটু জায়গা করে দিন, তাহলে আমরা শিল্পীরা হয়তো ভালো মতো নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবো। আমাদের আজকে আমন্ত্রিত শিল্পী সাদিয়া আফরিন আফরা, আমরা চাইবো ওনার সঙ্গীত জীবন
উত্তরোত্তর উন্নতি লাভ করুক, বাংলাদেশের 10 জনের মধ্যে একজন হয়ে উঠুক। আমরা যেন জানি যে আফরা একজন অনেক বড় শিল্পী হয়েছেন এবং মানুষের মাঝে ওনার শিল্পী সত্তাকে উনি বাঁচিয়ে রাখবেন। এই প্রত্যাশায় আজকে আমি গণকণ্ঠ সংলাপ থেকে বিদায় নিচ্ছি। শাহিনুর আমি, আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।